একটু বলবো, মেয়েদের রাজনীতিতে আসাটা এত ডিফিকাল্ট কেন? নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গত 2 দশকে কম অগ্রগতি হয়নি, কিন্তু আবার অগ্রগতিগুলো এমন হয়েছে যে এক পা আগালে 2 পা পিছিয়েও গেছে, এমনও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আমাদের সমাজটা এমন যে নারী সবার জন্য সবার দেখাশোনা করে, পরিবারের প্রত্যেকের দেখভাল করার দায়িত্বটা নারীর উপর পড়ে, কিন্তু পরিবারের আর কারো কিন্তু নারীর ব্যাপারে চিন্তা থাকে না, এবং সে নিজেকেও সবচেয়ে লাস্টে তাকে সর্বশেষে রাখে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে নারীর অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়, এমনকি তাদের যে বেসিক যে নিউট্রিশনটা সেটাও সে হয়তো ছোটবেলা থেকে পেতে পায় না, যার জন্য বেসিক স্বাস্থ্যটা ওখান থেকে চ্যালেঞ্জ আকারে সে বড় হয়। আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, আমরা নারীরা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যাই, পরিবারের দেখাশোনা করে কর্মক্ষেত্রে যাচ্ছি, এখানে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার বন্ধ হয়ে যায় যখন সে হয়তো একটা সন্তান গ্রহণ করে। এই ক্ষেত্রে সন্তানটাকে যে সে নিরাপদে ঘরে কারো কাছে রেখে যাবে সেরকম অবস্থা এখন আর সমাজে নাই। যেহেতু আগে ছিল যেমন 3টা জেনারেশন একসাথে থাকতো, তো এখন অনেক সময় ইউনিক ফ্যামিলি থাকে যেখানে একটা ছোট বাচ্চাকে রেখে নারী কর্মক্ষেত্রে যেতে কনফিডেন্ট ফিল করে না। পুরুষের যে খুব একটা ভেদাভেদ নাই, যে নারী একজন মানুষ, সে কিন্তু নিচু কোনো জাতি নয়। এই ধরনের শিক্ষাটা বোধহয় ওই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসা দরকার। আমরা হিস্টোরিক্যালি দেখেছি পার্সোনাল লেভেল অথবা কোনো এনজিও অথবা কোনো এরকম কোনো লেভেল থেকে যে উদ্যোগ নেওয়া হয়, তার থেকে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেটা সবসময় বেশি সফল হয়েছে বাংলাদেশে। দুটো এক্সাম্পল হলো, একটা হলো অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে, আপনাদের মনে আছে কিনা, একটা অল আউট ক্যাম্পেইন হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছিল। আরেকটা হলো যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা কমে গিয়েছে এবং এটা একটা সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। এবং তার সাথে আছে বাল্যবিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয়। তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ। আমি আমার একটা টপিক নিয়ে আমি একটু বলবো, মেয়েদের রাজনীতিতে আসাটা এত ডিফিকাল্ট কেন? এই যে 6টা ব্যাপার বললো না, যে সুরক্ষা নেই, রাস্তাঘাটে সুরক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা নেই, বাচ্চাদেরকে দেখার কেউ নেই, পারিবারিক যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই, তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স, পরিবার থেকে বাধা, এগুলি কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা। আমি যেহেতু এটা নিয়ে বছরের পর বছর কাজ করছি, আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই টাবুটা কাটিয়ে মানে রাজনীতিতে ঢুকতে পারে, তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক, ফাইন্যান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয় এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট। সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট এবং আমি মনে করি যদি সরকারিভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের 52% নাগরিক হলো নারী, কিন্তু রাজনীতিতে নারী সদস্য 1%ও না কেন, আমার মনে হয় সেই জায়গাটাকে আমরা তখন অ্যাড্রেস করতে পারবো। প্রথমত নারীর নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশনও আমরা দিয়েছি যে কিভাবে হতে পারে। লোকাল ওয়াচডগ, তারপর সিসিটিভি, সেফ স্পট, মেয়েদের জন্য হয়তো আলাদা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি, এবং তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা। দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি। তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবাযত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা। 4 নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা। 5 নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা। এবং 6 নম্বর হলো সামাজিক সুরক্ষা ভাতা নারীদের জন্য, বিশেষ করে যারা বিধবা এবং সিঙ্গেল মাদার যারা আছে তাদের জন্য সামাজিক সুরক্ষা ভাতা। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গত 2 দশকে কম অগ্রগতি হয়নি, কিন্তু আবার অগ্রগতিগুলো এমন হয়েছে যে এক পা আগালে 2 পা পিছিয়েও গেছে, এমনও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সর্বপ্রথম যেটা নারীর ক্ষমতায়নের অন্তরায়, যেটা আমরা বোধ করছি এবং নারীরা বেশিরভাগ নারীরাই সেটা বলবে, নারীর
যে কোনো ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা না থাকলে নারী কর্মক্ষেত্রেই বলেন আর বাইরের তার যে পা বাড়িয়ে যে আগানো সেটা সব ব্যাহত হচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানে আপনারা এসছেন, আপনাদের মধ্যে কয়জন নারী? আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, কিন্তু দেখেন সেইটা রিপ্রেজেন্টেশন আমাদের সংবাদ কর্মীদের মধ্যেও নাই। তো এই জিনিস জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, কারণ নারীর সম্বন্ধে নিউজ করতে হলে নারী সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকবে, সেটা প্রস্তাব বা সেভাবে কি বলবো যে প্রেজেন্ট করতে পারবে। তো ওইখানেই তো আমাদের রিপ্রেজেন্টেশনটা কম। তো প্রতি ক্ষেত্রেই আপনি দেখবেন যে এই জিনিসটা হচ্ছে। তো অনেক যেমন মানে নারী হয়তো বেসিক শিক্ষাটা পাচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে দেখেন যে আগে হয়তো মেয়েদেরকে পড়ানোই হতো না, এখন পড়ানো হচ্ছে, কিন্তু একটা স্টেজে যে বাবা মারও ফিল করে যে মেয়েটা যে যাবে তার শিক্ষা প্রতিষ্ঠানে তার নিরাপত্তাটা কোথায়। তো অনেক মেয়ে পড়তে চাইলেও তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কেন ফ্যামিলি ফিল করছে, তার পরিবার বোধ করছে যে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোটাও নিরাপদ না, ওই পথটা যে পেরিয়ে সে যাবে সেখানে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে তাকে তো বিয়েই দিতে পারবে না, তো তার কাছে বিয়ে দেওয়ার দরকার সেফ। তো এই জায়গাগুলোর কারণে এটা অ্যাড্রেস করতে হলে নারীর নিরাপত্তা সুরক্ষা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এটা না হলে নারীর অগ্রগায়ন একেবারেই সম্ভব নয়। তো সেই জন্য আমরা কিছু সাজেশনস দিয়েছি। তো আমি ডিটেলসে যাব না, যদি আপনাদের প্রশ্নোত্তর পর্বে জানতে চান তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে নারীর মৌলিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা। আমাদের সমাজটা এমন যে নারী সবার জন্য সবার দেখাশোনা করে, পরিবারের প্রত্যেকের দেখভাল করার দায়িত্বটা নারীর উপরে পড়ে, কিন্তু পরিবারের আর কারো কিন্তু নারীর ব্যাপারে চিন্তা থাকে না, এবং সে নিজেকেও সবচেয়ে লাস্টে তাকে সর্বশেষে রাখে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে নারীর অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়, এমনকি তাদের যে বেসিক যে নিউট্রিশনটা সেটাও সে হয়তো ছোটবেলা থেকে পেতে পায় না, যার জন্য বেসিক স্বাস্থ্যটা ওখান থেকেই মানে তার একটা চ্যালেঞ্জ আকারে সে বড় হয়। আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, আমরা নারীরা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যাই, পরিবারের দেখাশোনা করে কর্মক্ষেত্রে যাচ্ছি, এখানে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার বন্ধ হয়ে যায় যখন সে হয়তো একটা সন্তান গ্রহণ করে। এই ক্ষেত্রে সন্তানটাকে যে সে নিরাপদে ঘরে কারো কাছে রেখে যাবে সেরকম অবস্থা এখন আর সমাজে নাই। যেহেতু আগে ছিল যেমন 3টা জেনারেশন একসাথে থাকতো, তো এখন অনেক সময় ইউনিট ফ্যামিলি থাকে, যেখানে একটা ছোট বাচ্চাকে রেখে নারী কর্মক্ষেত্রে যেতে যেমন কনফিডেন্ট ফিল করে না। অন্যদিকে এমনও আছে যে নারীর দায়িত্ব থাকে যে তার বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দেখভাল করার। এটা আমাদের সমাজের একটা অংশ, এবং এটা আমরা অত্যন্ত প্রাউড এটা নিয়ে, এটা আমরা আমাদের সংস্কৃতির একটা অংশ, এবং এটা আমরা চাই যে এটা কন্টিনিউ করুক। কিন্তু এটার প্রভাব পড়ে আমাদের কর্মজীবী একজন নারীর উপরে, কারণ সে যেমন একটি ছোট বাচ্চা ঘরে রেখে যাওয়া নিরাপদ না, তেমন একটি বয়স্ক মানুষকেও কিন্তু একটা কাজের লোকের কাছে রেখে যাওয়াটা ঠিক নিরাপদ না। তো আমরা এই ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছি, যেটা করা এখন আমার মনে হয় সময়ের দাবি, যাতে করে সেটার মানে ইনফ্যাক্ট ওটা আমার মনে হয় যে স্টেট লেভেলে এই সহায়তাটা দরকার। কারণ স্টেট যদি নারীর পাশে না দাঁড়ায়, একটা পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের পারিবারিক যে সিস্টেমগুলা, যে ট্রেডিশনাল যে পারিবারিক যে একটা গ্রুপ যে আমাদের আছে, যেটা আমরা ধারণ করি এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট গর্ব করি, সেগুলো কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা নিয়ে অনেক বিতর্ক হয় এবং যেটা সবচেয়ে সাইলেন্ট, সবচেয়ে নিশ্চুপে হয়, সেটা হচ্ছে পরিবারের ভিতরে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন। এ ব্যাপারে নারী যেমন মুখ খুলতে চায় না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কারণ সে চেষ্টা করে সম্পর্কগুলিকে ধরে রাখতে, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস না করলে আমার মনে হয় যে আমরা যে সমাজে অন্যান্য ক্ষেত্রে যেমন রাস্তাঘাটে যেটা হয় নারীর প্রতি যে ধরনের চিজিং হয়, ইভ চিজিং, ওগুলো বোধহয় আমরা সামাল দিতে পারবো না। বিকজ
ওটা নার্চারিংই হয় পরিবারের ভিতরে। পরিবারের ভিতরে যখন একজন নারীর উপর সহিংস হয়ে বা নির্যাতন করে কোনো রকমের সে কিছু ফেস করে না, তার সাহসটা বেড়ে যায়। সে বাইরে গিয়েও কোনো নারীকে মানে একটা হয় না যে উত্তপ্ত করতে পিছু পা হয় না, ওইভাবেই কিন্তু সাহসটা বাড়তে থাকে। তো আমার মনে হয় যে এইখানটাও আমাদের অ্যাড্রেস করা দরকার। এটা একটু ডিফিকাল্ট হবে, যেহেতু আমরা পরিবারের ভিতরে ঢুকতে পারবো না। এটা হয়তো ভেরি সেন্সিটিভ ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে এটা অ্যাড্রেস করার লং টার্ম একটা নিতে হবে, যেটাতে কিনা হয়তো স্কুল লেভেলেই শেখাতে হবে ছেলে মেয়ে দুজনকেই, যে কিভাবে নারীর প্রতি একটা সম্মান সেটা, এবং নারী পুরুষের যে খুব একটা ভেদাভেদ নাই, যে নারী একজন মানুষ, সে কিন্তু নিচু কোনো জাতি নয়। এই ধরনের শিক্ষাটা বোধহয় ওই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসা দরকার। তারপরে আরেকটা বিষয় ছিল যেটা এটা একটু সেন্সিটিভ, এটা পুরুষতান্ত্রিক সমাজে একটু সমস্যা, কিন্তু এটা আমাদের ধর্মের একটা অংশ। সেটা হচ্ছে নারীর সম্পত্তির উপর নারীর অধিকার, সে বাবার থেকেও পায়, স্বামীর থেকেও পাওয়ার কথা, কিন্তু বহু লাংশে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আইনে এগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত। আমাদের দেশের আইনে আছে, আমাদের ধর্মীয় আইনে আছে, কিন্তু এগুলোর আইন থাকলেও সেই আইনের নেই, মানে কি বলবো, প্রয়োগ জানে। সো এই প্রয়োগের ক্ষেত্রে কিছু ব্যবস্থা না করলে নারী হয়তো সম্পর্ক ভালো রাখার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক তার যেন নষ্ট না হয়, বা তার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট না হয়, বা ছেলেমেয়েরাও হয়তো মাকে বঞ্চিত করে তাদের বাবা না থাকলে। এই জায়গাগুলির জন্য এমন মানে সিস্টেম করা উচিত যেখানে তাকে চাইতেই হবে না, অটোমেটিক্যালি ওই একটা সিস্টেম থাকবে যেখানে সে পেয়ে যাবে। নারী পুরুষ নিয়ে কিন্তু আমাদের সমাজ, নারী পুরুষ পাশাপাশি সুন্দর করে থাকবে, আমরা তো সেটাই চাই। সেখানে কোনো দ্বন্দ্ব যেন না থাকে, পুরুষ নারীকে সহযোগিতা করবে এবং নারী পুরুষের অর্ধাঙ্গিনী। সো আমরা এটা চাইছি যে এই সংঘাত, নারী পুরুষের সংঘাতটা যেন সমাজে আমরা কমিয়ে আনতে পারি।